কেঁচো সার বলছেন যে 30 টন উৎপাদন। জি। এত সার উৎপাদন হচ্ছে, এগুলো বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হয়। মাশাআল্লাহ। কেঁচো সার বিক্রি নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ পাক একটা সামান্য কেঁচোর মধ্যেও মানুষের রিজেক্ট লুকায় রাখছে। সবচেয়ে বড় কথা কি, যে কেঁচো সারের গুণাগুণ আমরা এখনো আসলে বুঝি নাই। যারা ব্যবহার করে নাই বা যারা এর সাথে জড়িত না, তারা আসলে কেঁচো সারের সম্পর্কে বুঝবে না। রাসায়নিক সার তো জমিনের খাদ্য নয়, জৈব সার হচ্ছে জমিনের খাদ্য। জমিনে উর্বরতা শক্তি নাই, বারবার রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের জমিনের যে জৈব উপাদান প্রয়োজন, এইটা কিন্তু হ্রাস পাচ্ছে। আর এই সার ব্যবহার করলে ইনশাআল্লাহ জমিনের উর্বরতা ফিরিয়ে আসবে, আমরা অর্গানিকভাবে চাষ করতে পারবো এবং আমরা স্বাস্থ্যসম্মত যে আমাদের সবজিগুলো আছে এগুলো উৎপাদন করতে পারবো। আমার যে ব্যাগের বিজনেসটা আছে, ইনশাআল্লাহ ওইখান থেকে যে পরিমাণ ইনকাম আসে ওইটা দিয়ে আমার পরিবার সচ্ছলভাবে চলে, ইনশাআল্লাহ সমস্যা হয় না। এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে যে ইনকামটা আসবে, এইখান থেকে আমার সামাজিক কিছু কাজ করার ইচ্ছা আছে। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি 2032 সাল পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে, এই টাকা দিয়ে আমি একটা মডেল মাদ্রাসা তৈরি করব। এখানে উন্নত মানের শিক্ষা মানে পাঠদান হবে, আরবি, বাংলা, ইংলিশ সবগুলোই ইনশাআল্লাহ থাকবে। মানে অদৃশ্য হলেও হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়। তো আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এখানে আমি ব্যর্থ হওয়ার কিছু নাই, নষ্ট হওয়ারও কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভা এলাকায় রেজাউল অ্যাগ্রো ফার্মে। দর্শক, আজকের প্রোগ্রামটি খুবই এক্সক্লুসিভ হবে। আজকে রেজাউল অ্যাগ্রো ফার্মের কর্ণধর রেজাউল ভাইয়ের সাথে কথা বলবো। জীবন যুদ্ধে সংগ্রামী একজন মানুষ, চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘদিনের পথ চলায় কৃষি সেক্টরের কিছু করার লক্ষ্যে কেঁচো সার উৎপাদনের যাত্রা শুরু করেন 2023 সাল থেকে। দেখতে পাচ্ছেন একজন কৃষিপ্রেমী মানুষের প্রজেক্টটা কেমন হতে পারে। আশেপাশে বিভিন্ন সবজি ফসল, কিছু ফলের গাছ, কিছু ফুলের গাছ, সেই সাথে একটি ছোট্ট একটা পেঁপের বাগান, সব মিলে একটা পরিকল্পিত খামার তিনি গড়ে তুলছেন। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে দেশে জন্মগ্রহণ করে নিজে কিছু করব, নিজে খাবো এবং নিজের পরিবার পরিজনকে চালাবো। এর মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা আমাদের জীবনগুলো অনেকেই পরিচালনা করার চেষ্টা করি, শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নে নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে অনেক ব্যক্তি রয়েছে। তেমনই একজন উদ্যমী উদ্যোক্তা রেজাউল করিম ভাই। তার পরিকল্পনা হচ্ছে নিজের জীবন জীবিকা চালানোর পাশাপাশি দেশের মানুষের স্বার্থে কিছু পণ্য উৎপাদন করে সেটি সরবরাহ করা। সেই লক্ষ্যে 2023 সালে কেঁচো সার উৎপাদনের যাত্রা শুরু করেন, যেটি সম্পূর্ণ নিরাপদভাবে উৎপাদন হচ্ছে। বর্তমানে তার দুটি প্রজেক্টে উৎপাদন হচ্ছে প্রায় 70 টনের মতো কেঁচো কম্পোস্ট সার। আর এই সার উৎপাদনে মোটা অঙ্কের অর্থও তিনি ইনভেস্ট করেছেন। আমরা আজকে আপনাদের সামনে কেঁচো কম্পোস্ট সার উৎপাদনের গল্প তুলে ধরার চেষ্টা করব, সেই সাথে রেজাউল করিম ভাইয়ের জীবনের গল্প জানার চেষ্টা করব। তিনি কিভাবে এই সেক্টরে আসলেন, ব্যক্তি জীবনে চড়াই উতরাই পেরিয়ে কতটা সফল নিজেকে মনে করেন, সেসব বিষয়ে জানবো। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং জানিয়ে দেবেন কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। প্রজেক্টে এসে পেঁপের বাগানে দেখা পেয়ে গেলাম। জি। এটা কি দুইটা ফসল একই সাথে হচ্ছে নাকি? আদার পাশাপাশি পেঁপে, মাশাআল্লাহ। মানে আর কি আদা একটু ছায়া হলেও সমস্যা হয় না। পেঁপে কবে লাগালেন, আদা কবে লাগালেন? ওই একই সাথে লাগাইছি, মোটামুটি 1.5 মাসের মতো হলো। পেঁপের তো ফুল ফল চলে আসছে। জি ইনশাআল্লাহ। কি জাতের আদা লাগিয়েছেন? এটা দেশি জাতের। আসলে মূল উদ্দেশ্য হলো আমার নিজের বাড়ির পুষ্টি চাহিদা পূরণ করা। আচ্ছা, চমৎকার উদ্যোগ। আমরা আপনার একটু কেঁচো সার উৎপাদনের গল্প দর্শকদের জানাতে চেয়েছি, চলেন একটু দেখি। এখানে কি করতেছেন? ওই ঢেঁড়স বাড়ি নিয়ে আছি, ঢেঁড়স বাড়ি। ঢেঁড়স বাড়ি না? হ্যাঁ। বরবটিও তো দেখতে পাচ্ছি। ওই ভটভটি আছে, ঢেঁড়স আছে, সগি মিশেল আছে। আচ্ছা, সঙ্গে একটু একটু লাগা রাখছেন। হ্যাঁ। এখানে আপনার প্রজেক্টটা কতটুক জায়গার উপরে ভাই? এটা 42% জায়গার উপর। 42 জি। বিশাল জায়গা। আসলে আমার এই প্রজেক্ট করার পাশাপাশি আমার যে পরিত্যক্ত জায়গাগুলো থাকে একটু আইল বা এদিক সেদিক, এটাতে আমি বাড়ির মানে সবজির চাহিদা পূরণ করার জন্য আমি নানান ধরনের এখানে সবজি চাষ করি। তো কেন সবজি চাষ করি আসলে এটা আমি আগে বুঝতাম না, এখন সেটা বুঝি। সেটা হলো বাজার থেকে আমরা সবজি কিনে খাচ্ছি, কিন্তু সবজি কিনে খাচ্ছি ঠিক আছে, কিন্তু এই সবজিটা কতটা হলো বিষমুক্ত, কতটা অর্গানিক এটা কিন্তু আমরা জানি না। চাষি ভাই যারা আছে তারা কি করতেছে, জমিন চাষ করতেছে। জমিন চাষ করার পর
কি করতেছে আপনার হলো রাসায়নিক সার কিন্তু দিচ্ছে, রাসায়নিক সার দিয়ে সেখানে কিন্তু বীজ বপন করতেছে। তা বীজটা যখনই অঙ্কুরিত হচ্ছে আবার সেটাকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আবার হলো আমরা কি করতেছি, বিষ স্প্রে করতেছি, মানে কীটনাশক বালাইনাশক স্প্রে করতেছি, মানে নিচেও বিষ উপরেও বিষ। তো এই জন্য যতটুকু পারি আমার এই জায়গাটা কেনার পর এখান থেকে আমি আমার বাড়ির সবজি চাহিদা পূরণ করি। এখানকার আমার সবজি খাওয়ার পর আমি এটা জিনিস বুঝছি যে মানে বাজারে যে সবজি কিনে খাইতাম এটা কিন্তু গ্যাস হইতো, মানে আমার খাওয়ার পর গ্যাস হইতো, কিন্তু এখন এইখানকার সবজি খাওয়ার পর আমার গ্যাস কি জিনিস এটা আমি বুঝি না। এই যে মরিচও লাগা রাখছেন, জি মাশাআল্লাহ, এগুলো মরিচ হলে তো বাড়ির চাহিদা পূরণ হয়। জি, বাড়ির সবজি চাহিদা এখান থেকে মোটামুটি পূরণ হয়। মাশাআল্লাহ, শেড তো বিশাল বড় দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। পাশটা কি হচ্ছে? এটা ট্রাইকো কম্পোস্টের শেড। এটা জি এটা পুরোটাই ট্রাইকো কম্পোস্টের। শেডটা আছে আমার 17 শতকের উপর। এই বস্তা কি রাখছেন? এই ট্রাইকো কম্পোস্ট রেডি করে রাখছি। এগুলো কি সার রেডি হয়ে গেছে? না, এগুলো এখনো রেডি হয় নাই। এটা এই নেটিং করলে আর কি চূড়ান্ত রেডি হবে আর কি। সার হওয়ার পরে এখানে স্তূপ করে রাখছেন? জি জি জি। এটা আবার নেটিং হবে? জি এটা নেটিং হবে। নেটিং হচ্ছে কোথায়? এখানে এইটাতে নেটিং করি। এটা ইলেকট্রিক মেশিন, তো যখন বিদ্যুৎ থাকে তখন এটা চালাই আর কি। আর যখন মানে বেশি পরিমাণে সার উৎপাদন করা লাগে বা বিদ্যুৎ থাকে না তখন ওই মেশিনটা ব্যবহার করি। ওটা ডিজেল চালিত মেশিন। দুইটা মেশিনে রাখছেন? হ্যাঁ দুইটাই রাখছি। এটা ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট করছেন, এটা তো মান অনেক ভালো দেখতে পাচ্ছি, এত সুন্দর সার হয়েছে। জি ইনশাআল্লাহ। এত সুন্দর সার করছেন। আসলে আমি গ্রাহককে বা কৃষক ভাইদেরকে কিছু দিতে চাই, সেখানে হলো সর্বোৎকৃষ্টটা দেওয়ারই চেষ্টা করি। এটা হলো মূল কাঁচামাল হচ্ছে গোবর, কলা গাছ, কচুরিপানা। এই কচুরিপানা কলা গাছ অল্প পরিমাণে আছে, মূল উপাদান কিন্তু গোবর। তাই এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করি। ট্রাইকোডার্মা কালচার পানিতে মেশানো হয়, ড্রামে মেশানো হয়। তো এর সাথে দেওয়া হয় অণুজীবের খাদ্য হচ্ছে, মানে মূল পছন্দের খাবার হচ্ছে চিটাগুড়, বেসন, এগুলা। তো চিটাগুড়, বেসন, সরিষার খোল এবং ট্রাইকোডার্মা একসাথে মিক্স করে এই যে স্তূপ করে রাখা আছে এগুলোর উপর ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়ার পর এগুলো বেলচা দিয়ে উপর নিচ করে দেওয়া হয় এই গোবরগুলো। তো এইটা আপনার মানে ড্রাই হইতে সময় লাগে 40 থেকে 45 দিন। যখন হলো 15 থেকে 20% আর্দ্রতায় নেমে আসে তখন এই মেশিনে ক্রাশিং করি, নেটিং করে বাজারজাত করি। আচ্ছা, ক্রাশিং মেশিন কোনটা? এইটা এখানে ক্রাশিংও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এখন এখানে ক্রাশিংও হয় আবার নেটিংও হয়। এটা এখানে দেওয়ার পরে ক্রাশিং হয়ে একবার নেটিং হয়ে বের হয়। এটা আপনি নিজে তৈরি করছেন না? এটা বাজারে আমার এক ভাইয়ের কাছে তৈরি করে নিছি। জি ইনশাআল্লাহ। প্রজেক্ট দেখাশোনার জন্য আপনি এখানে সার্বক্ষণিক থাকেন না কেউ আছে? না, আমার এই ভাই আছে। ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার এই প্রতিষ্ঠান পুরোটাই দেখভাল করে। আমার অনলাইন যে পার্টগুলো আছে সম্পূর্ণ উনি দেখাশোনা করে। উনি একজন আইটি এক্সপার্ট আর কি। তো ভাই হচ্ছে নবমুসলিম। মাশাআল্লাহ। তো এটা আমাদের জন্য খুশির খবর। তো সবাই পুরো দেশবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের যতগুলো মনের আশা আছে যেন পূরণ হয়। খাস করে আমার এই ভাইটার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফুজাইল মুয়াজ। আচ্ছা, পূর্বে কি নাম ছিল? পূর্বে আমার নাম ছিল রঞ্জন কুমার দাস। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো। আমি নিজে একজন গাছ প্রেমী, আমার গাছ ভালো লাগে। তো হঠাৎ করে দেখি ভাইয়ের অ্যাড আমার ফেসবুকে, তো তখন আমার মানে জানার আগ্রহ হলো আসলে কীভাবে তৈরি হয়। চলে আসলাম ভাইয়ের কারখানায়, দেখে আমার খুব ভালো লাগলো। ভাইকে বললাম আমি, আমার পছন্দ হয়েছে। ভাই বললো তুমি থাকো এখানে। আচ্ছা, এটা শেখাও হচ্ছে, শেখা হচ্ছে, দায়িত্ব পালন করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি চাই দেশের শিক্ষিত তরুণরা এগিয়ে আসুক, এ ধরনের কাজে দেশকে যেভাবে পারুক সাহায্য করুক। আচ্ছা, আর পড়াশোনা কত দূর করেছেন? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আর পরিবারের সবাই কি একই সাথে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে? জি, আমার পরিবারের 5 জন সবাই ইসলাম গ্রহণ করেছে। যাক আলহামদুলিল্লাহ, চমৎকার বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই তার জন্য দোয়া করবো। রেজাল্ট ভাই, আমরা ওই পাশটা একটু দেখি তাহলে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে গোবর এইভাবে রাখছেন কেন? এখানে এই যে আবহাওয়া খারাপ, তো বর্ষাকাল, তো বাহির থেকে নিয়ে এসে সাথে সাথে তো আর কেঁচোকে দেওয়া যায় না, এই জন্য স্টকে রাখছি এখানে পচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তাই এইখান থেকে নিয়ে এই কেঁচোকে যখন প্রয়োজন হয় কেঁচোকে খাইতে দিই। কেঁচোর জন্য রেডি? জি জি, এটা কেঁচোর জন্য রেডি হচ্ছে। কেঁচো কম্পোস্ট করার জন্য প্রথম প্রস্তুতি যেটা, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? প্রথমে হলো গোবর সংগ্রহ করি, গোবর এই মাঠে রাখি। মাঠে রাখার পর ওইখান থেকে নিয়ে এসে এইখানে মানে স্টক রাখা হয়। 15-20 দিন পর এখানে গ্যাস মুক্ত হয়ে যাবে। গ্যাস মুক্ত হয়ে যাওয়ার পর তখন হলো ইয়েতে দেবো, বেডে দেবো। এই বেডগুলোতে দেবো? হ্যাঁ হ্যাঁ, এই বেডগুলোতে দেবো। এগুলো তো মনে হয় রিসেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলো রিসেন্ট দেওয়া হয়েছে, মাত্র হলো 4-5 দিন হলো।
এখনো তো এগুলো সার শুরু হয়নি। না, এগুলো এখনো সার শুরু হয় নাই। এই যে কেঁচো, গভীরতা কেমন আছে এই বেডের? এটা 6 ইঞ্চি আছে। আপনি তো একটু নাড়তেও ভয় করতেছেন না? অনেকেই না, না। মানে ঘৃণা করে আর কি, অনেকে নাড়তে চায় না। আসলে নাড়তে চায় না, অনেকগুলো সমস্যা আছে, ভয় পায় কেঁচোকে। আসলে এটা হচ্ছে আফ্রিকান জাত, এই কেঁচোটা অনেক সভ্য বলা চলে আর কি। এইটা মানে উচ্ছৃঙ্খল না, আমাদের দেশি কেঁচোটা লাফালাফি করে, ভয় লাগে। এদের কোনো সমস্যা না না না, এটা একদম খুব শান্ত। এই যে দেখেন না, একটু নড়াচড়া করতেছে না। সার হয়ে গেছে কিছু? জি, আর হলো অনেক কিছু তো দেখি। জি 5-7 দিনের মধ্যেই উঠানো যাবে। এই হাউসটার গভীরতা কতটুকু আছে? এই সবগুলোর একই রকম 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি করে। এখন গরমকাল তো, যদি পুরোটা ভরাট করে দেই তাহলে ভিতরে গ্যাস হওয়ার ভয় আছে। তাহলে গ্যাস হইলে আপনার কেঁচোগুলো মারা যাবে। এই জন্য যতটা কম করে দেওয়া সম্ভব কম করে দেওয়া যায়। কেঁচো সার উৎপাদন কতটুকু করে করা সম্ভব হচ্ছে? কেঁচো সার আমার 2টা শেড মিলে মাসে 30 টন। মাসে 30 টন সার? হ্যাঁ, মাসে 30 টন সার উৎপাদন হয়। বিশাল বড় কার্যক্রম। তো এখানে কতগুলো এইভাবে হাউস করা আছে? সেটা আছে 17টা। 17টা? জি। আচ্ছা, আর এই পাশে? এদিকে আছে 18টা, টোটাল 34টা। এই সারগুলো কয়দিন সময় লাগে হতে? কেঁচোর উপর নির্ভর করে। আসলে কখনো কখনো দেখা যায় 15 দিনে ওঠে, আবার কখনো কখনো দেখা যায় 1 মাসে ওঠে না। মোটামুটি মানে 1 মাস 35 দিন 40 দিনের মধ্যেই উঠে যায়। এইগুলোতে বেডগুলোতে কেঁচো দেওয়া আছে কি পরিমাণ? এক একটা বেডে কমপক্ষে 10 কেজি করে কেঁচো আছে, বেশি ছাড়া কম হবে না। এখানে এই বেডটা তো সার হয়ে গেছে মনে হয় না? জি, এটা মোটামুটি হয়ে গেছে, এটা কাল পরশুর মধ্যে উঠে ফেলবে। সার হয়ে গেছে কিভাবে বুঝেন? এই যে ঝুরঝুরে হয়ে গেছে, চা পাতার মতো হয়ে গেছে। এই যে চা পাতার মতো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারটা কি একবারে উঠে নেবেন না কিভাবে তুলবেন? না, উপর থেকে একবারে উঠাই নেই, উঠাই নিয়ে লাস্টের গুলো যে সারগুলোতে থাকলো অল্প পরিমাণ, সেগুলো ওই জাল দিই, জাল দিয়ে জালের উপরে দিলে ওই খাবারের মধ্যে কেঁচো ঢুকে যায়। আচ্ছা, আর ওই সারটা তখন আলাদা করে না? হ্যাঁ হ্যাঁ, ওই সারটা উপর থেকে উঠাই নেই। আচ্ছা, এইখানে একটু নালার মতো করা আছে, আবার এই পাশে গোবর দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে জাল দেয় নাই তো, এখানে এই সারগুলো হয়ে গেছে, এগুলোতে কেঁচো ছিল। এই যে দেখেন, কেঁচো কিন্তু এগুলোর মধ্যে ঢুকে গেছে। আর এই পাশে আপনি সারটা রাখেন। হ্যাঁ, এখন এগুলা কাল পরশুর মধ্যেই এগুলো উঠাই নেব। এই একটা করে হাউস থেকে কতটুকু করে সার হয়? এতে কমপক্ষে 500 কেজি ওঠে একটাতেই? হ্যাঁ, একটাতেই। কিছু সার বলছেন যে 30 টন উৎপাদন। জি। এত সার উৎপাদন হচ্ছে, এগুলো বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হয়। মাশাআল্লাহ। কেঁচো সার বিক্রি নিয়ে কোনো টেনশন নাই। এটা হলো এখান থেকে যখন সার হয়ে যায় তখন এই ইয়ে থেকে উঠাই নিয়ে এইখানে নিয়ে এসে আমরা নেটিং করার পর বাজারজাত করি। এটা হাতে নেটিং হচ্ছে? হ্যাঁ, এটা হাতে নেটিং হচ্ছে। একটা ইলেকট্রিক মেশিনও আছে উপজেলা থেকে দেওয়া, তো ওইটাতে বেশি একটা সুবিধা পাই না। হ্যাঁ, এটাতেই আপনার ইয়ে হয় বেশি, প্রোডাকশন হয় বেশি। ওগুলো সার হাতে নেটিং সমস্যা হয় না, সারাদিনই তো করে। আচ্ছা। এই এক একজনের এক এক কাজ। সার তো খুবই সুন্দর হয়েছে। জি, ইনশাল্লাহ। এবারে কি বলে, চা পাতার মতো হয়েছে? হ্যাঁ, চা পাতার মতোই হবে, অরিজিনাল সার চা পাতার মতোই হবে। দর্শক, এটা হচ্ছে কেঁচো কম্পোস্ট, কেঁচো সার, যেটার মান মাশাআল্লাহ খুবই ভালো। আমরা চাষিদেরকে এই সারগুলো ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতেছি। রেজাউল ভাই, আমরা দর্শকদের জানাতে চাই আপনি কিভাবে এই সেক্টরে উদ্যোগ নিলেন, সেই সাথে ব্যক্তি জীবনে মানুষ হিসাবে জীবন জীবিকা কিভাবে নির্বাহ করেছেন, চড়াই উতরাই পেরিয়ে হয়তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। জীবনের গল্পটা একটু জানাতেন, সেই সাথে এই কেঁচো কম্পোস্ট সারের উদ্বুদ্ধ কিভাবে হলেন সেসব বিষয়ে একটু জানাবেন। আমি 1991 সাল থেকে আমার একটা প্রফেশন আছে, একটা শপিং ব্যাগের একটা কারখানা আমার আছে ছোট্ট। তো এটা ছোটবেলা থেকে দাঁড় করছি আর কি। এটা ইনশাল্লাহ এখানে সফল এবং এখনো চালু আছে। এটা যতদিন বেঁচে আছি ওটা আমার রক্তের সাথে মিশে গেছে, এটা থাকবে ইনশাল্লাহ। আর ওইখান থেকে এটা আমার সফলতা। তো ওই বিজনেসটা করতে করতে একটা সময় আমি ভাবতাম যে আমি এই সমাজের জন্য কিছু করতে চাই, এই দেশের জন্য কিছু করতে চাই, মুসলিম হিসাবে ইসলামের জন্য কিছু করতে চাই। আসলে আমি যে ব্যবসা করি এখানে আমার 40 থেকে 42 জন বর্তমান কারিগর আছে। তো এই কয়েকটা পরিবার হলো উপকৃত হচ্ছে। আমি চাই যে আরও বেশি মানে আরও বেশি অনেক ভাই আছে বাইরের দেশে যায়, তারপর দেশের কিছু অনেকগুলা কাজ আছে, মানে অনেক বেকার ভাই আছে, এদের জন্য যদি কিছু করতে পারতাম তো এটা আমার মানে খুব মানে ব্যথা দিত আর কি, যে আমি যদি কিছু করতে পারতাম, আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকতো। তো খুঁজতে খুঁজতে আল্লাহ পাক হয়তো এইটার মাধ্যমে আমাকে মিলিয়ে দিছে যে তুমি এটা দিয়ে দেশের সেবা করতে পারো। তো 2023 সালের শেষের দিকে আমি জৈব সারের উদ্যোগ নেই। এখানে একজন ছিল আমাদের বিএস স্যার, ওনার নাম হচ্ছে রেয়াজুল বিএস। তো উনি মারা গেছে হঠাৎ করে, হলো হার্ট করে মারা গেছে গত 1 বছর আগে। ওনার হাত ধরে এখানে আসা, তো উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করে, ওনার উদ্যোগে আমার এখানে আসা। তো এখানে আসার পর দেখলাম যে না, আমার মনের স্বপ্নগুলো আমি এখান থেকে পূরণ করতে পারি, আমি দেশের কাজে মানে নিজেকে লাগাইতে পারি এবং হলো মানুষের সেবা করতে পারবো, এবং এইখানকার উৎপাদনের মানে ইনকামের টাকা দিয়ে আমি ইসলামেরও সেবা করতে পারবো। শুরুতে কি এত বড় করছেন না শুরুতে অল্প? না, শুরুতে ছোট পরিসরে শুরু করছি। এটা 5 শতাংশ জায়গার উপর একটা শেড করছি।
সেটাও আছে এখন? হ্যাঁ হ্যাঁ, ওটাও রানিং আছে। তো এত বৃহৎ পরিসরে করলেন, এখানে তো অনেক টাকা ইনভেস্ট হতে হয়েছে। হ্যাঁ, এখানে জায়গা কেনা এবং শেড করা মোটামুটি এখানে 43 লক্ষ টাকা গেছে। 43 লক্ষ টাকা? জি। আমি 2023 সালে যখন ওই বিজনেসটা শুরু করি, মানে ওইখানে যখন জৈব সার উৎপাদন করা শুরু করি, তখন ওই রেয়াজুল স্যারের মাধ্যমে আমি মানে কৃষি অফিসে ওনাদের যে প্রদর্শনী হইতো ওইখানে সার দিতাম। তারপর স্থানীয় কিছু কৃষক এনাদের কাছে দিতাম, আমিও অল্প স্বল্প করে সবজি চাষ করতাম। তা তখন দেখলাম যে এই সারের চমৎকার গুণাগুণ, মানে খুবই ভালো গুণাগুণ। তো দেখলাম যে এটা তো বিক্রি হয়, চাহিদা আছে, তখন বড় পরিসরে করার চিন্তা করলাম যে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে, বা আমি আমার যে মনের স্বপ্নগুলো এইটা দিয়ে আমি পূরণ করতে পারি। এখানে মূল কথাটা বলি, আমার যে ব্যাগের বিজনেসটা আছে, ইনশাল্লাহ ওইখান থেকে যে পরিমাণ ইনকাম আসে ওইটা দিয়ে আমার পরিবার সচ্ছলভাবে চলে, ইনশাল্লাহ সমস্যা হয় না, খুব একটা সমস্যা হয় না। আর এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে যে ইনকামটা আসবে এইখান থেকে আমার সামাজিক কিছু কাজ করার ইচ্ছা আছে। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি 2032 সাল পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে, এই টাকা দিয়ে আমি একটা মডেল মাদ্রাসা তৈরি করব। এখানে উন্নত মানের শিক্ষা মানে পাঠদান হবে, আরবি, বাংলা, ইংলিশ সবগুলোই ইনশাল্লাহ থাকবে। যেমন আমাদের স্কুলে যান শুধু বাংলা, মাদ্রাসায় যান শুধু আরবি, মানে সংমিশ্রণ নাই। তো আছে যদিও বা হাতে গোনা কয়েকটা আমাদের বাংলাদেশে, কিন্তু এগুলোতে মানে পড়ার খরচ অনেক বেশি। আল্লাহ পাক একটা সামান্য কেঁচোর মধ্যেও মানুষের রিজেক্ট লুকায় রাখছে। সবচেয়ে বড় কথা কি, যে কেঁচো সারের গুণাগুণ আমরা এখনো আসলে বুঝি নাই। যারা ব্যবহার করে নাই বা যারা এর সাথে জড়িত না, তারা আসলে কেঁচো সারের সম্পর্কে বুঝবে না। আসলে আমরা বাহির থেকে যে সারগুলো আমাদের সরকার আমদানি করে, সেই সারগুলো অনেক সময় অনেক ভর্তুকি দিয়ে কিন্তু আমদানি করে, বা যেগুলো বাজারে বিক্রি করতেছে ম্যাক্সিমাম সারে কিন্তু ভর্তুকি দেওয়া। তাই এই সারটা হচ্ছে আমাদের দেশীয় সার। এই সারটা আমরা ব্যবহার করলে আমাদের দেশের টাকা কিন্তু দেশেই থাকতেছে, আর এটাতে কিন্তু কোনো ভর্তুকি দিতে হয় না। তাই রাষ্ট্রীয় সম্পদের কিন্তু হেফাজত হচ্ছে। জমিনে উর্বরতা শক্তি নাই, বারবার রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের জমিনের যে জৈব উপাদান প্রয়োজন এইটা কিন্তু হ্রাস পাচ্ছে। আর এই সার ব্যবহার করলে ইনশাল্লাহ জমিনের উর্বরতা ফিরিয়ে আসবে, আমরা অর্গানিকভাবে চাষ করতে পারবো, এবং আমরা স্বাস্থ্যসম্মত যে আমাদের সবজিগুলো আছে এগুলো উৎপাদন করতে পারবো। জি। এখন কতটুকু চাহিদা পূরণ করতে পারতেছেন স্থানীয়ভাবে? স্থানীয়ভাবে এখনো তো এটা অনেকে ব্যবহার শিখে নাই, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমার যে কাস্টমারগুলো, স্থানীয় যে কাস্টমার যারা একবার নিচ্ছে, তারা বারবার কিন্তু আমার সারটা নিচ্ছে। আর যারা এটার উপকারিতা বুঝে নাই, তারা তো এখনো বুঝেই নাই। উপজেলা কৃষি অফিসার আছে সেলিনা ম্যাডাম, এনার সহযোগিতা, এনার অবদান আমার এই প্রতিষ্ঠানে অনেক বেশি। এনার মাধ্যমেও আমার অনেক সার যায়, ওনার প্রদর্শনীতেও মোটামুটি অনেক সার যায়। আমার স্থানীয় অনেক কৃষকের সাথে উনি পরিচয় করাই দিচ্ছে, সে এটাতে যায়। তারপর পার্শ্ববর্তী এলাকা তারাগঞ্জ থানা, এইখানে কিছু আমার সার যায়। আর মোটামুটি অনলাইনে বিক্রি করি, পাঠানো সম্ভব, কুরিয়ার সার্ভিস আছে, ভারী পণ্য বহন করে, ইনশাল্লাহ সেখানে পাঠাই দিই। শুধু কি মাঠ ফসলে আমরা ব্যবহার করতে পারি, না ছাদ বাগানেও ব্যবহার হচ্ছে? ছাদ বাগানে থেকে শুরু করে কৃষিকাজে সবখানেই ব্যবহার হয়। আমার যে সবজিগুলো আছে এগুলোতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া নাই, স্রেফ আমার এই জৈব সার দিয়ে কিন্তু এগুলা চাষবাস করা। আচ্ছা, এতে করে কি ফলন, কাঙ্ক্ষিত ফলন? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা যদি অর্গানিকভাবে যদি চাষ করতে চাই শুধু জৈব সার দিয়ে, এটা একটু সমস্যা আছে। কারণ হলো কি, আমরা আগে কি করতাম, আমরা জ্বর সর্দি কাশি হইলে সাধারণত প্যারাসিটামল খাইলে কিন্তু আমাদের সেরে যাইতো। এখন কিন্তু প্যারাসিটামল শরীরে কাজ করতেছে না, নাপা S+ কিন্তু খাচ্ছি। তো ঠিক আমাদের জমিনগুলো রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমিনগুলোকে যদি আমরা হুট করে যদি অর্গানিকে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু অর্গানিকে আসবে না, অন্তত 1-2 বছর সময় লাগবে। তাই 1-2 বছর সময় এটা হলো আমরা জৈব সারের পাশাপাশি অল্প পরিমাণে, মানে 100 ভাগের মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এই জৈব সারের সাথে আমরা রাসায়নিক সার ব্যবহার করব প্রথম 1 বছর 2 বছর। তারপর ধীরে ধীরে এই 25%ও আমরা উঠিয়ে দিতে পারবো। কিন্তু প্রথমে যদি আমরা হুট করে যদি শুধু আমরা জৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কিছুটা ফলন কমে যাবে। শতকে হলো আমরা মোটামুটি 14 থেকে 15 কেজি ব্যবহার করতে পারি যদি শুধু আমরা এই জৈব সার ব্যবহার করি। আর যদি এখানে কিছু হলো রাসায়নিক সার ব্যবহার করি, সেক্ষেত্রে 7 থেকে 8 কেজি প্রত্যেক শতকে ব্যবহার করলে ইনশাল্লাহ 100% রেজাল্ট আসে। আসলে কৃষক ভাইরা এখনও মনে করে কি, যে এটা অনেক দামি সার, আমরা ব্যবহার করলে হয়তো আমার মানে খরচের পরিমাণটা বেশি হবে। আসলে তারা বুঝে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এটা হলো ভার্মি কম্পোস্ট। এটা একদম পচন প্রক্রিয়া হওয়ার পর আমরা যখন কেঁচোকে খাইতে দিছি, তখন কেঁচো খাওয়ার পর একদম ঝুরঝুরে চা পাতার মতো করে ফেলছে। এই জৈব সারটা
একই সমান জায়গায় যেখানে আপনি রাসায়নিক সার 1 কেজি ব্যবহার করবেন, সেখানে সেম টাকায় আপনি 3 কেজি জৈব সার পাচ্ছেন। যে পরিমাণ জায়গায় আপনি 1 কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন, ঠিক সেম পরিমাণ জায়গায় আপনি যদি 3 কেজি সার ব্যবহার করেন, তাহলে কোনটা আপনার রেজাল্ট বেশি ভালো আসবে অবশ্যই। এবং দীর্ঘ সময় কোনটা আপনার এই যে গুণাগুণ থাকবে জমিনে। অবশ্যই জৈব সারের মানটা অবশ্যই। তো আসলে আমরা এটা এখনো কৃষক ভাইদেরকে বুঝাইতে পারি নাই। রাসায়নিক সার তো জমিনের খাদ্য নয়, জৈব উপাদান হচ্ছে, জৈব সার হচ্ছে জমিনের খাদ্য। আসলে আমি কি বলবো, আমাদের বাংলাদেশে আমরা রাসায়নিক সারের উপর নির্ভর হয়ে গেছি। আমার এক ভাই, ছোট ভাই মালয়েশিয়া থাকে, সে মাঝে মাঝে আমাকে ফোন করে আমার প্রজেক্টের ভিডিও দেখে, তো বলে যদি আপনি যদি মালয়েশিয়ায় পাঠাইতে পারতেন খুব ভালো হতো। কেন? বলতেছে এই দেশে রাসায়নিক সার ব্যবহারই হয় না, সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করা হয়। আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন এই প্রজেক্ট করতে, আসলে যে স্বপ্ন নিয়ে এখানে এসেছেন সেটা কত বছরে এসে বাস্তবে রূপ নেবে, বা এখন কতটা নিজেকে সফল মনে করতেছেন উৎপাদনের দিক থেকে? ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আসলে কিছু জিনিস মানে অদৃশ্য হলেও হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়। তো আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এখানে আমি ব্যর্থ হওয়ার কিছু নাই, নষ্ট হওয়ারও কিচ্ছু নাই। আর সবচেয়ে যেটা হলো বিষয়, আমি মানে সরকারের সাপোর্ট আছে, মানে রাষ্ট্রের সাপোর্ট আছে এই সার উৎপাদন করতে, এবং এটা পচার মতো নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই, মানে আপনি লস করবেন এরকম কোনো কিছু নাই। কেউ যদি শুরু করতে চায় কিভাবে শুরু করতে পারে, আপনার পক্ষ থেকে কতটা সাপোর্ট সহযোগিতা পেতে পারবে এইসব বিষয়ে? ইনশাআল্লাহ এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে, কোনো ভাই সারা বাংলাদেশের যে কোনো কোথাও থেকে আসতে পারে আমার এখানে, সে ভাইদের হলো শুধু যাওয়া আসা, খাওয়া খরচ নিজের, থাকার ব্যবস্থা আমি নর্মালি করব। সর্বোচ্চ 2 দিন লাগবে শিখতে। এটা হলো কেমনে উৎপাদন করতে হয়, কেমনে মার্কেটিং করতে হয়, ইনশাআল্লাহ A to Z সমস্ত কিছু শেখাবো আমি। শেখার জন্য, থাকার জন্য কোনো বিল দিতে হবে না ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হয়তো আমরা দর্শকদের আরো অনেক কিছু দেখাতে পারবো আপনার এই রেজাউল এগ্রো ফার্ম থেকে। জি, আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সেক্টরে এসেছেন, আল্লাহ তাআলা সেটি পরিপূর্ণ করে দিবে। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।